প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে, আর এই উপলক্ষে এই দিনটিতে একটি বিশেষ বিষয়ের উপর আমরা আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে ডেন্টিস্ট্রির কি পরিস্থিতি বা অবস্থা রয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর আসাফুজ্জোহা রাজ 1976 সালের 23 আগস্ট মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল ওয়ার্ল্ড ও রাজ ডেন্টাল সেন্টারের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে তো ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে, তো এই দিনটিতে আসলে একজন ডেন্টিস্ট হিসেবে আপনাদের কর্মসূচি কি থাকে এটি আগে জানতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আসলে আমি তার আগে একটু বলে নিই যে শব্দটি হচ্ছে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে। তো ডেন্টিস্ট বলে এই শব্দটি কিন্তু আমরা এখনো খুব বেশি হ্যাবিচুয়েটেড না। আসলে এটি আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বা আমাদের বাংলাদেশের যে সামগ্রিক ডেন্টিস্টরা আছেন, আমরা এই টার্মটিকে ব্যবহার করি ডেন্টাল সার্জন হিসাবে। এর কারণ হচ্ছে যে ডেন্টিস্ট্রির একটা সংজ্ঞা দিয়েছে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, সেটি হচ্ছে এটি একটি সায়েন্স অ্যান্ড আর্ট। ডেন্টিস্ট্রি হচ্ছে একটি সায়েন্স অ্যান্ড আর্ট, যেখানে মুখের অভ্যন্তরের সমস্ত ধরনের রোগের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, পাশাপাশি রোগের প্রিভেনশন, এবং এই মুখের মধ্যে যে ইনজুরি হয়, ইনজুরি পাশাপাশি কোনো জন্মগত ত্রুটি বা ম্যালফরমিটি হলে এই পুরোটা ট্রিটমেন্টই এই ডেন্টিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তার মানে সায়েন্স এবং আর্ট দুটোর কম্বিনেশনেই পুরো মুখের মধ্যে সবকিছুই। এখানে একটা ভ্রান্ত ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে, ডেন্টিস্ট মানে শুধুই মনে হয় দাঁতের ডাক্তার বা শুধু দাঁত ফেলাটাই কাজ। আপনি দেখবেন যে বিভিন্ন সাইনবোর্ড বা ডেন্টাল কলেজ কোথাও কিন্তু লেখা নেই যে টুথ ক্লিনিক বা টিথ কলেজ, তা কিন্তু না। টুথ মানে দাঁত বা টিথ মানে দাঁতগুলি, কিন্তু ডেন্টাল শব্দের অর্থ কিন্তু শুধু দাঁত নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি কিন্তু এই যে ওরাল সার্জন বা ওরাল সার্জারি কিংবা ওরাল ক্লিনিক, এগুলোও কিন্তু দেখে থাকি। ওরাল বিষয়টি আসলে কি, এটিও একটু জানতে চাইবো দর্শকদের হয়ে আপনার কাছ থেকে। ওটাই বলছি যে ডেন্টাল শব্দের অর্থ শুধু দাঁত নয়। ডেন্টাল শব্দের প্রকৃত অর্থ হচ্ছে দাঁত সম্পর্কীয়। আচ্ছা, মুখের ভেতরে যা কিছু আছে, এখানে দাঁতের পাশাপাশি আমাদের চোয়ালের হাড়, ঠোঁট, জিভ, তালু, আমাদের মুখে যে নার্ভ, সে নার্ভ সহ মুখের লালা আসে, লালা গ্রন্থি, সবকিছু এই ডেন্টাল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমাদের দেশে এই দিনটি মানে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে খুব বেশি জনপ্রিয় নয়, কারণ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এখনো দাঁতের চিকিৎসাকে খুব বেশি গুরুত্ব দেয় না। কিন্তু যে কোনো উন্নত দেশেই এই দিনটি খুব ব্যাপকভাবে পালিত হয়। দেখা যায় ডেন্টাল রুগীরা এই দিনে তাদের ডেন্টাল সার্জনকে বিভিন্ন শুভেচ্ছা প্রদান করে, কার্ড দেয়, ফুল দেয়। দেওয়ার মাধ্যমে ক্লিনিকে যে বিশেষ সাক্ষাতের মাধ্যমে নতুন কোনো ডেন্টাল রোগের প্রিভেনশনের কোনো তথ্য তারা সেখান থেকে নিয়ে আসে। অ্যাটলিস্ট মানুষকে সচেতন করতে এই দিনটি সারা বিশ্বে বেশ ব্যাপক আলোচিত হচ্ছে। সচেতন ডেন্টাল রোগ যাতে না হয় সেই দিকটায় বেশি প্রাধান্য দেওয়া হয়। তো বাংলাদেশে এই ডেন্টিস্ট্রির অবস্থা কি এখন? কিছুদিন আগে আমাদের দেশে একটি ধারণা ছিল যে দাঁতের সমস্যা মানেই দাঁত ফেলে দেওয়া, কিন্তু বর্তমানে দেশের যে প্রেক্ষাপট তাতে আমাদের দেশের ডেন্টাল সার্জনরা এখন উন্নত বিশ্ব সমমানের বলা যেতে পারে। আমাদের দেশে এখন সব ধরনের চিকিৎসা হয়, যেমন উন্নত বিশ্বে উদ্ভাবিত যে কোনো ডেন্টাল চিকিৎসা পদ্ধতি খুব সহজেই আমাদের দেশে এখন চলে আসছে। আমাদের দেশের ডেন্টিস্টরা নিজ উদ্যোগে সময়ের প্রয়োজনেই দেশে বা দেশের বাইরে যে বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নিচ্ছে, তারা ওই নতুন উদ্ভাবিত জিনিস সম্পর্কে জেনে এসে আমাদের দেশের মানুষকে মুখে সার্ভিস দিচ্ছে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাঁত ফেলে দেওয়ার চিকিৎসাটা এখন নাই। একমাত্র আক্কেল দাঁত বা আমরা যেটা থার্ড মোলার টিথ বলি, এটা ছাড়া মুখে কিন্তু সব দাঁতই অনেক অবস্থায় এখন দাঁতটাকে রাখা যায়, কনজারভেটিভ বা প্রিজার্ভ করে রাখা যাবে, যেভাবে ভালো সুস্থভাবে দাঁতটা যাতে তার ফাংশন এবং অ্যাক্টিভিটিস গুলো বজায় রাখে, দেখতে যদি ভালো লাগে, সবগুলো এখন সুন্দরভাবে রক্ষা করা যায়। সেই ধরনের চিকিৎসা এবং চিকিৎসা ইকুইপমেন্ট সবই এখন আমাদের দেশে আছে। রোগীদের কাছ থেকে আসলে কি কি ধরনের অভিজ্ঞতা আপনারা পাচ্ছেন, কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন? কারণ আমি কিন্তু দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাজ এ ডেন্টাল সার্জন আমি নিজেও দেখছি যে ডেন্টিস্টদের কাছে আসতে রোগীদের ভয়ের অন্ত নাই, ভয়ের সীমা নাই, দেখাতে চান না তারা। এর কারণ যে একদম যুক্তি নেই তা নয়। এই ভয়ের কারণ হচ্ছে যে রোগীদের পূর্ব অভিজ্ঞতা। দেখা যায় তার বাবা মা বা তার দাদার কাছ থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আসছে যে অনেক আগে দাঁত তুলতে গেলে সে ব্যথা পেয়েছিল, ভয় পেয়েছিল, বা দেখা যায় ফিলিং করেছে তারপর ব্যথা করছে। সেই অবস্থা কিন্তু এখন আর নাই। রিসেন্টলি আমি বলবো গত 5-7 বছরে আমাদের ডেন্টিস্ট্রি অনেক অনেক এগিয়ে গেছে,
একটা রোগীকে আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারি, যে চিকিৎসাটি দরকার রোগীর মুখে সেটাই আমরা রোগীকে দিতে পারি। এবং দেখা যায় যে যেমন রোগীর যেখানে ফিলিং লাগবে সেখানে ফিলিংই করা হয়, কিন্তু ফিলিং এর পর্যায়ে যদি রুট ক্যানালের পর্যায়ে চলে যায় সেখানে ফিলিং করে লাভ হবে না। আমরা এখন বুঝতে পারি খুব সহজে যে কোন সময় রোগীটাকে ফিলিং লাগবে, রুট ক্যানাল লাগবে, নাকি দাঁতটাকে প্রিজার্ভই করা যাবে না। এই ডিফারেন্সিয়েটগুলো আমাদের দেশে এখন খুব ভালো মতো আইডেন্টিফাই করা হয়। ফলে রোগীরা যদি ভালো জায়গায় যেয়ে ভালো চিকিৎসা নেয় তাহলে এই ভয়ের কোনো কারণই এখন নাই। এবং আমি একটু জানতে চাইবো যে সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের কি কোনো কর্মসূচি থাকে কিনা এই দিনটিতে, বা যাতে করে এই যে ডেন্টাল প্রবলেমগুলো সেটি যাতে না হয়, আগে থেকেই প্রিভেনশনের বিষয়টি। এবার এই দিনটিতে অবশ্যই আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটি একটি বড় ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমাদের বাংলাদেশেই। এছাড়া আমরা যে প্রাইভেট বা সরকারি হাসপাতালগুলো আছে এখানে দেখা যায় ডাক্তাররা রোগীদেরকে জাস্ট সচেতনমূলক বিভিন্ন ধরনের ব্রাশিক টেকনিক দেখায়, কিভাবে দাঁতকে ভালো রাখা যায়, মাড়িকে সুস্থ রাখা যায়, এগুলো রোগীকে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এই দিনটিতে, বিশেষ করে যাতে করে রোগীদের মাধ্যমে একজন রোগী আরেকজনকে বলে যেন দেখা যায় সামগ্রিক বাংলাদেশেই একটি ভালো অবস্থান তৈরি করতে পারে দাঁতের প্রিভেনশনের উপর। কারণ আমাদের কিন্তু এখনো পর্যন্ত ডেন্টিস্টের সংখ্যা খুবই কম সারা বাংলাদেশে, আমার জানা মতে রোগীর তুলনায় সারা বাংলাদেশে এখনো পর্যন্ত আমার মনে হয় প্রায় ৮,০০০-এর মতো মাত্র অনুমোদিত ডেন্টাল সার্জন আছে। দেখা যায় যে রোগীরা অনেক সময় এই সংখ্যা কম বলে চিকিৎসকের কাছে কিন্তু চলে যায়। যে একটা কথা এখানে বলে রাখি যে এখন আমাদের যেই অনুমোদনকারী প্রদানকারী প্রতিষ্ঠান যাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, আপনি জানেন ওদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এখন প্রতিটি ডাক্তারের আলাদা রেজিস্ট্রেশন নাম্বার সহ এখন প্রকাশ করেছে। রোগীরা খুব সহজেই, এখন তো ডিজিটাল যুগ, খুব সহজেই রোগীরা ওই ওয়েবসাইটে ঢুকে ওই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিলে রোগীর পুরো ডাক্তারের পুরো ডিটেলস পেয়ে যায়, যার ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা এখন অনেক কমে গেছে। একটা অভিযোগ আমরা দেখি কিন্তু রোগীদের কাছ থেকে, দাঁতের চিকিৎসায় কস্টিং খুব বেশি এবং খুব তাদের যারা সামর্থ্যের বাইরে তাদের জন্য কষ্টের হয়ে যায়, তাদের জন্য আপনাদের কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে কিনা? দর্শক সবাইকে বলা উচিত একটা কথা যে ডেন্টালে ব্যবহৃত প্রত্যেকটি জিনিস কিন্তু এখন বাইরে থেকে আমদানি করতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি রোগীদেরকে এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষের অবস্থান চিন্তা করে অনেক কম পয়সায় চিকিৎসা দিতে। আপনি আশেপাশে যে কোনো দেশে দেখেন, আপনি একটু খোঁজ নিয়ে, এখন তো ডিজিটাল যুগ, ওয়েবসাইটে ঢুকলে বা নেটে ঢুকলে মানুষ দেখতে পারে যে আশেপাশের দেশে কি পরিমাণ ডেন্টাল খরচ হয়। এটা কিন্তু যারা প্রবাসী আছেন তারা খুব ফিল করতে পারেন। আপনি দেখবেন যে এখন কিন্তু শুধু প্রবাসীরা না, ভিনদেশী মানুষরা বাংলাদেশে আসছেন উন্নত চিকিৎসা অপেক্ষাকৃত কম খরচে নেওয়ার জন্য, এবং তারা সমমানের চিকিৎসাই কিন্তু পাচ্ছেন বাইরের দেশগুলোতে অনেক কম খরচে। তারপর আমি বলবো যে ডেন্টাল চিকিৎসা কিছুটা ব্যয়বহুল আমাদের দেশে, কিন্তু আমরা কিন্তু শুধু প্রাইভেট ডেন্টাল ক্লিনিকের পাশাপাশি কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে এখন ইকুইপমেন্টের উন্নতি হয়েছে, সেখানে কিন্তু রোগীরা অনেক কম খরচে চিকিৎসা নিতে পারে। স্কিল ডাক্তার বাড়ছে আস্তে আস্তে, যারা ভালো চিকিৎসা করছেন তাদের সুবিধাটা কিন্তু আমাদের গরিব রোগী যারা আছে নিতে পারে। কোন কোন জায়গায় গেলে আসলে এই সুবিধাগুলো পাওয়া যাবে? আমাদের যদি আমরা রাজনীতিগত চিন্তা করে থাকি তাহলে আমরা বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ওখানে ডেন্টাল ইউনিট খুবই স্ট্রং, সরোদিতে আছে, ডেন্টাল কলেজে আছে, এখন সলিমুল্লাহ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট আছে। আর ঢাকার বাইরে জেলা পর্যায়েও বেশ কিছু বড় জেলাতে আমরা ঘুরে দেখেছি যে ওখানে ডেন্টাল ইকুইপমেন্ট মোটামুটি এখন কিছুটা অনেক আধুনিক, আগের মতো অবস্থা নাই যে এসে দাঁত ফেলে দেবো বা ইকুইপমেন্ট নাই, চিকিৎসা দিতে পারছি না, সেই অবস্থা এখন নাই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এসব জায়গায় রোগীদের সমস্যা পোহাতে হচ্ছে, তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে বা সেই ব্যবস্থা থেকে কি উন্নতি করার কি কোনো প্রচেষ্টা রয়েছে কিনা জানাচ্ছেন? আমার জানা মতে আমি জানি যে প্রতিটা প্রতিষ্ঠান তাদের পার্সোনাল উদ্যোগে বা এই ডেন্টাল সোসাইটির মাধ্যমে বিভিন্নভাবেই এই ডেন্টাল সেবাটা যদি মানুষের মুখে মুখে পৌঁছে যায় এই চেষ্টা করে যাচ্ছে। এবং দেখবেন যে আপনি এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ডেন্টাল ইউনিটের সংখ্যা এখন অনেক বাড়ছে। তারপরেও যেখানে একটু কম খরচের চিকিৎসা রোগীর ভিড় করবেই, কারণ মুখের সবচেয়ে বেশি রোগ কিন্তু আমাদের মুখে, ডেন্টাল রোগ ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো একটু সময় সাপেক্ষ, একদিনে হয় না। আর রোগীরা কখন আসে একদম শেষ পর্যায়ে, যখন ওই চিকিৎসাটি হয়ে যায় সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল, ততদিন পর্যন্ত যাতে অপেক্ষা না করে। একটু জানতে চাইবো, যেহেতু একটি শিশুর দাঁতের যত্নের উপর ডিপেন্ড করে, কিন্তু নির্ভর করে যে তার ভবিষ্যতের দাঁতগুলো কিরকম হবে, গাইডলাইন হিসেবে কাজ করে, সেক্ষেত্রে শিশুদের দাঁতের যত্ন সম্পর্কে যদি খুব সংক্ষেপে আমাদের শেষ দিকে একটু বলে দেন। আমাদের জানতে হবে যে আমাদের দাঁত কিন্তু ওঠে শিশু জন্মের 6 মাস পর থেকে, কিন্তু এই দাঁত তৈরির প্রক্রিয়া কিন্তু গর্ভ অবস্থার 6 মাস বয়স থেকে শুরু হয়। ফলে আমরা গর্ভবতী মাদেরকে বলি বিশেষ শাকসবজি খেতে বা ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে, যাতে করে শিশুর ওই দাঁতের গঠন প্রক্রিয়াটি গর্ভকালীন সময় থেকে ভালো হতে থাকে। এরপর অনেকেরই ধারণা যে বাচ্চাদের দাঁতের যত্নের প্রয়োজন নেই, তা কিন্তু ঠিক না। জন্মের পর থেকেই শিশুকে দাঁতের যত্ন নিতে হবে। কীভাবে? সেটা একটু পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে খাবার পর বাচ্চার মাইটা আমরা মুছে দিতে পারি। আর দাঁত ওঠার পরপরই বিশেষ করে 3 বছর বয়স থেকে অবশ্যই বাচ্চাকে
প্রপার ওয়েতে সঠিক নিয়মে দাঁত ব্রাশের নিয়মটি শিখিয়ে দিতে হবে এবং তারপরও যদি কোনো সমস্যা হয় যাতে তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে আসতে হয়। এবং শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব এটা জোরালোভাবে দাবি করে যে প্রতি 6 মাস অন্তর অন্তর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই বাচ্চাকে একটি ডেন্টাল সার্জনের পরামর্শে আনা উচিত, যাতে করে দাঁতে ক্যাভিটি না হয় এবং দাঁতকে এলোমেলো হওয়ার সম্ভাবনা না থাকে, ভবিষ্যতে যাতে সুস্থ দাঁতের অধিকারী হতে পারে। সুস্থ দাঁত মানেই সুস্থ শরীর, কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছে যেসব বাচ্চা ছোটবেলা থেকে দাঁত অসুস্থ থাকে তাদের দৈহিক এবং মানসিক বিকাশ অনেকটি কম। স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে বাংলাদেশে ডেন্টিস্ট্রির কি অবস্থা এবং প্রিভেনশন বা প্রতিরোধের জন্য আসলে কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত। দর্শক, আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের উপকারে এসেছে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো ফোরামসের একটা এক্সারসাইজ। এটা এই এক্সারসাইজের মাধ্যমে শুধু আপনার ফোরামসটা হবে না, স্ট্রং হবে না, এর সাথে যে জিনিসটা ডেভেলপমেন্ট হবে আপনার ফিঙ্গার্সগুলো হবে ডেভেলপমেন্ট হবে। যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের অনেকগুলো থাকে বা উইকনেস থাকে। এর আগের দিন আমরা বলেছিলাম যে নেকের কিছু প্রবলেম থেকে যায়, আর একটা প্রবলেম থেকে সেটা হচ্ছে মানে হচ্ছে ফিঙ্গার্সের। এতে যে জিনিসটা হয় যে আপনার সব জায়গায় ডেভেলপমেন্ট হয়ে যায়, কিন্তু ফিঙ্গার্সগুলো একটা সময় গিয়ে চিকন দেখা যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ইউরিক অ্যাসিড ফর্ম করে। কারণ যেহেতু যারা বডি বিল্ডিংয়ের সাথে থাকে ইনভলভ থাকে তাদের ডায়েটে প্রোটিনটা সবসময় হাই থাকে, এতে তখন দেখা যায় কি বিভিন্ন আঙ্গুলের ফাঁকে ফাঁকে গিয়ে ইউরিক অ্যাসিডটা ফর্ম করে। এই জন্য আমরা একইভাবে মাঝে মাঝে হলো আমাদের ফিঙ্গারের কিছু মুভমেন্টগুলো করতে হয়। কিন্তু যেহেতু শুধুমাত্র ফিঙ্গার এক্সারসাইজ করার জন্য কোনো ইকুইপমেন্ট হয়নি, তৈরি হয়নি, প্লাস কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রামও নেই বডি বিল্ডিংয়ে, এই জন্য আমরা এই এক্সারসাইজটা আমরা করেছি, পিক আপ করেছি অন্য বিভিন্ন যারা মার্শাল আর্টসের সাথে ইনভলভ ওই ধরনের থেকে স্পোর্টস থেকে। তো এতে যে জিনিসটা হবে আপনার ফিঙ্গারে যেরকম হবে ডেভেলপমেন্ট হবে, এর সাথে ডেভেলপমেন্টটা হবে হচ্ছে আপনার ফোরামসের। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো। এই এক্সারসাইজটাকে আমরা বলবো হচ্ছে প্লেট পিন। ওকে, দুটা প্লেট নেবেন আপনি, দুটা প্লেট নিয়ে এবং ট্রাই করবেন একটু হেভি ওয়েট নিতে। যদি বেশি লো ওয়েট নেন তাহলে কোনো হবে না, মোশনটা হবে না, আপনার গ্রিপিংয়ে কোনো প্রেশার পড়বে না। এখন নিলেন দুইটা প্লেটটাকে আপনি আঙ্গুল দিয়ে আপনি ট্রাই করবেন যে আঙ্গুল দিয়ে ধরে জাস্ট উঠাবেন। ইয়েস, উঠিয়ে এইভাবে রাখবেন। আপনি ট্রাই করবেন যে অ্যাটলিস্ট 1 মিনিট ধরে রাখতে। এতে যে জিনিসটা হবে আস্তে আস্তে কিন্তু প্লেটটা দেখবেন যে আপনার গ্রিপ থেকে সরে যাবে, কিন্তু আপনি তারপরে ট্রাই করবেন যে আপনি গ্রিপটাকে স্ট্রং করে ধরে রাখতে। এভাবে 1 মিনিট করে আপনি 3 থেকে 5 সেট যদি করেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার ফোরামসে দেখবেন যে প্রচুর ব্লাড ফ্লো আসবে এবং এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্রিপিং পাওয়ার বাড়বে এবং আপনার ফিঙ্গারের যে মাস্কুলারিটি সেই জিনিসটাও অনেক ভালোভাবে ডেভেলপ করবে। ইয়েস, একটা জিনিস দেখবেন যে এই জিনিসটা হচ্ছে কি, যেটা আমরা বলি যে ফিঙ্গার মাসলটা খুবই ছোট একটা মাসল, এটাকে আইসোলেট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইজিলি আপনি ফিঙ্গার মাসলটাকে আইসোলেট করতে পারবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র ওয়েট ট্রেনিংয়ের প্রোগ্রাম ছাড়া যারা দেখবেন বিভিন্ন ওরিয়েন্টাল ফিটনেসের সাথে ইনভলভ, যেরকম যারা প্র্যাকটিস করছে, আকুপ্রেশার যারা প্র্যাকটিস করছে, আকুপাংচার যারা করছে, তারা কিন্তু সবাই বলছে যে প্রত্যেকটা মেরিডিয়ানের যে পয়েন্টগুলো কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে আসছে। যে কারণে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা ওরিয়েন্টাল ফিটনেস আছে তারা যদি এই ধরনের কিছু প্রোগ্রাম করে, এই ধরনের প্রোগ্রাম করলে দেখা যায় যে বিভিন্ন মেরিডিয়ানগুলো যে সমস্ত ব্লকেজগুলো থাকে সেই ব্লকেজগুলো খুলে যায়। সুতরাং ওই ধরনের হেলথের যে কিছু বেনিফিটগুলো কিন্তু আপনি জিনিসটাতে পাবেন। প্লাস আরেকটা যে জিনিসটা বেনিফিট আপনি পাবেন, আপনার আইসাইট কিন্তু ডেভেলপ করবে। কারণ আপনার যদি ফিঙ্গার টিপসের যদি ডেভেলপমেন্ট হয়, আপনার এটা সরাসরি ওই মেরিডিয়ান দিয়ে কিন্তু আপনার আইসাইটটাও ভালোভাবে ডেভেলপ করবে। দর্শক, কিডনি রোগে যারা ভুগছেন তাদের জন্য কোনো খাবারে রয়েছে কিছুটা সতর্কতা, আবার কোনো খাবার তাদের জন্য যথেষ্ট উপকারী। তারা কি কি খাবেন তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা।
তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। খাবার আস্তে আস্তে চিবিয়ে খান। খুব দ্রুত কিংবা গোগ্রাসে খাবার গ্রহণ করলে গৃহীত খাবারের পরিমাণ বেড়ে যায়। খাওয়া শেষে অতৃপ্তিতে ভুগতে হয়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: গ্লোকোমা একটা ব্লাইন্ডিং ডিজিজ বা এমন একটা চোখের রোগ যেটা অন্ধত্ব হলো শেষ পরিণতি, এবং এটা সবচেয়ে কঠিন একটা বাস্তবতা হলো যে এটা রোগী বুঝতে পারে না যে তার গ্লোকোমা। বাইরে থেকে চক্ষু চিকিৎসক সে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা পরীক্ষা করে দেখা না হচ্ছে যে তার গ্লোকোমা আছে কি নাই। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।